শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। এই রায় ট্রাইব্যুনাল থেকে বিটিভি ও সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। প্রসিকিউশন জানিয়েছে, আসামি নারী বিবেচনায় রায়ে সর্বোচ্চ শাস্তি বা অন্য কোনো সাজা থেকে অনুকম্পা পাওয়ার আইনি কোনো সুযোগ নেই। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ ও উস্কানি সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শেষ হয় গত 23 অক্টোবর। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায়ের তারিখ জানানো হয়। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। আগামীকালকে যে রায়টি হতে যাচ্ছে এটি সর্বপ্রথম রায়, এবং এই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে কয়েকটি সংশোধনী এসেছে আইনে, তার মধ্যে অন্যতম হলো যে 24-এর আগের ট্রাইব্যুনালে নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আইন সংশোধন করে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এবং অ্যাপ্লিকেবিলিটি আছে সেটা এখানে প্রযোজ্য করা হয়েছে। আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আগামীকালকে তো যেহেতু রায় ঘোষণা হবে, একটু আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আসলে বিবৃতি দিয়েছেন, তো বক্তব্যে আসলে তিনি কি বললেন? জি, দেখুন, আগামীকালকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তাদের সময়ের যিনি আইজিপি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এই তিনজনের যেই মামলা, সেই মামলার রায় ঘোষণা করা হবে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলন পরবর্তী যে মানবতা বিরোধী অপরাধের যতগুলো মামলা হয়েছে বা অভিযোগ হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা মনে করা হয় এটিকে। এবং সেই মামলায় রায়ের ঠিক আগের দিন আপনি জানেন, আজকের এই সময় খুব স্বাভাবিকভাবে এই ট্রাইব্যুনালের যে নিরাপত্তা, এমনকি সুপ্রিম কোর্টের পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবেই বাড়ানোর কথা আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এই ট্রাইব্যুনালের প্রধান গেট সুপ্রিম কোর্টের ভেতরে সেনাবাহিনীর গাড়ি কিন্তু টহল দিয়েছে, সেনা সদস্যরা টহল দিয়েছেন। এখানে পুলিশ সদস্য, এপিবিএন সদস্যরা রয়েছেন, আর বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা তো তাদের মতো করে কাজ করছেনই। সুতরাং নিরাপত্তা ব্যবস্থা, এবং যত সময় যাবে অর্থাৎ রাত থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে, সেটি খুব স্বাভাবিক বিষয়। আমরা এই বিষয়ে কথা বলছিলাম। আপনি জানতে চেয়েছিলেন কিছুক্ষণ আগে প্রসিকিউশন থেকে যে ব্রিফ করা হয়েছে, প্রসিকিউটর অ্যাডমিন মনোয়ার হোসেন তামিম, তিনি বেশ মোটামুটি এই রায়ের আদ্যপান্ত খুব সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন, এবং একই সাথে তিনি আরও একটি তথ্য দিয়েছেন। দেখুন, অনেকেই যেটি স্বাভাবিক ধারণা যে এখানে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, কিন্তু শুধু এটি নয়, সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড নয়, একই সাথে এই আইন, এই 24-এর জুলাই আন্দোলনের পরবর্তীতে কিন্তু আইন সংশোধন করে বেশ দুটি বিষয় সামনে আনা হয়েছে। একটি হচ্ছে রোম স্ট্যাটিউট, যেটি অর্থাৎ রোম সংবিধি, যেটি সেটির আলোকে এই আইনটিকে একেবারে আন্তর্জাতিক যেই অপরাধ আইন সেটির রূপ দেওয়া হয়েছে। একই সাথে এখানে শুধু সাজা বা শাস্তি নয়, একই সাথে যারা অপরাধী প্রমাণিত হবেন তাদের যেই সম্পদ সেটি জব্দ করে যারা ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী রয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও বিধান কিন্তু আইনে রাখা হয়েছে। সুতরাং রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন থেকে সেই দাবি করা হয়েছে, শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের শুধু শাস্তি নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটি যেন এই যারা জুলাই আন্দোলনে হতাহত হয়েছেন তাদের পরিবারের বন্টন করা হয়, সেই দাবিও তাদের, বা সেটিও কিন্তু তারা এই মামলায় চেয়েছেন আদালতের কাছে। দেখুন, এখানে মূলত দুজনের কিন্তু সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ, শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীর, কিন্তু আরেকজন যে আসামি সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার সাজা রাষ্ট্রপক্ষ চায়নি। এইখানে একটি প্রশ্ন হচ্ছে, কেন তাহলে চাওয়া হয়নি? দেখুন, তিনি যেহেতু রাজসাক্ষী দিয়েছেন, সুতরাং প্রসিকিউটররা বলেছেন যে এটি আদালতের উপরে নির্ভর করবে, আইন অনুযায়ী তাকে সাজা কমানো বা মওকুফ করার সেই সুযোগ আদালতের রয়েছে, সেটি আদালত বিবেচনা করবে। আগামীকালকে শেখ হাসিনার এই যে রায়, সেই রায়ে প্রধানত দেখুন 5টি অভিযোগ রয়েছে। সেই 5টি অভিযোগ কিছুক্ষণ আগেও প্রসিকিউটর তামিম তিনি বললেন যে তারা এই যে 54 জনের সাক্ষী আনা বা এই মামলার বিভিন্ন প্রক্রিয়া, একই সাথে তদন্ত রিপোর্ট, বিভিন্ন তথ্য প্রমাণ, ভিডিও ক্লিপস, অডিও ক্লিপস যা কিছু তারা দাখিল করেছেন, একই সাথে আর্গুমেন্টে তারা যে আইনি যুক্তি তুলে ধরেছেন, সব মিলিয়ে তারা 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন বলে তারা দাবি করেছেন। অপরপক্ষে শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, তার দাবি হচ্ছে যে যথেষ্ট কাগজপত্র বা তথ্য প্রমাণ সব অভিযোগের ভিত্তিতে সেটি সেখানে দেওয়া সম্ভব হয়নি। সুতরাং তিনি স্বাভাবিকভাবে দাবি করেন যে তার আসামিরা খালাস পাবেন। এইখানে কিছুক্ষণ আগে আমি একটি প্রশ্ন করেছিলাম যে দেখুন, শেখ হাসিনা সম্প্রতি ভারতে বসে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা তার সাক্ষাৎকার দেখতে পাচ্ছি। গত মাসখানেকের ভিতরে অনেকগুলো সাক্ষাৎকার তিনি দিয়েছেন, এবং সম্প্রতি গত কয়েকদিনের ভিতরে শেষ যে সাক্ষাৎকারগুলো, সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে এই জুলাই আন্দোলনে যে নির্বিচারে হত্যা হয়েছে, পুলিশ বা অন্যান্যরা যারা গুলি করেছে, সেই নির্দেশনা তিনি দেননি, সেটি তিনি তার সাক্ষাৎকার
সত্যিকারে দাবি করেছেন। এর প্রেক্ষিতে প্রসিকিউশনের বক্তব্য হচ্ছে, এবং এখানে আরেকটা বিষয়, এই বক্তব্য কিন্তু শেখ হাসিনা রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী তিনিও আদালতে খানিকটা বলেছিলেন, কিন্তু এখানে প্রসিকিউটররা বললেন যে প্রত্যেক আসামি তিনি দাবি করেন যে তিনি নিরপরাধ, এবং এই ক্ষেত্রে শেখ হাসিনাও কোনো ভিন্ন কিছু বলেননি, তিনিও স্বাভাবিকভাবে সেটি বলেছেন। তবে তার এই যে বক্তব্য সামাজিক মাধ্যমে, সেটির আইনি কোনো ভিত্তি নেই। তিনি এটি দরকার ছিল যে তিনি আদালতে আত্মসমর্পণ করে তার বক্তব্য আইনে বা তার পছন্দ অনুযায়ী আইনজীবী নিয়োগ করে সেখানে তুলে ধরা। একই সাথে এখানে আরেকটি বিষয় যে এই প্রসিকিউশন বলছে যে যত ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে, তারা যদি সেটি অস্বীকারও করে সেই ক্ষেত্রে তারা যে প্রমাণ তুলে ধরেছেন, যেমন কিছুক্ষণ আগেও কিন্তু আপনি বলছিলেন যে ব্রিফিং হয়েছে, সেখানে তিনি বলেছেন যে সরাসরি সাবেক মেয়র ফজলেনুর তাপসের সাথে ফোন আলাপে শোনা গেছে যে লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসানুল হক ইনুর সাথে ফোনে তিনি বলেছেন যে উপর থেকে 36 সেনা নামানো হবে, অর্থাৎ প্যারা কমান্ডোদের আর্মির তাদের নামানো হবে, বোম্বিং করানো হবে, এই ধরনের যে ফোন আলাপ সেই প্রমাণগুলো এখানে দিয়েছে। এখন আদালত বিবেচনা করবে আসলে কি ধরনের সাজায় তাদেরকে আনবে। দেখুন এইখানে একটি বিষয়, প্রতিটি আগামীকালকে যখন রায় ঘোষণা করা হবে তার আগে একটা বিশ্লেষণ, সেটি আমরা এটি নিয়ে আইনি বিশ্লেষণও জিজ্ঞেস করছিলাম। প্রতিটি রায়ের এই যে ফৌজদারি মামলা বা মানবতা বিরোধী অপরাধের যে মামলা, এই মামলার প্রতিটি রায়ের যে কিন্তু দুটি দিক থাকে, একটি হচ্ছে কনভিকশন আর একটি হচ্ছে সেন্টেন্স। দেখুন কালকে কনভিকশন হচ্ছে তিনি দোষী সাব্যস্ত হবেন, একই সাথে তার যে সাজা সেটি ঘোষণা হবে, অর্থাৎ দোষী সাব্যস্ত হওয়ার পরেই তার সাজা ঘোষণা করা হবে। এই ক্ষেত্রে আইন হচ্ছে যে যদি তাকে রায় ঘোষণার পরে, এই আসামি যেহেতু এখানে দুজনই পলাতক রয়েছেন, শেখ হাসিনা এবং তার দ্বিতীয় যিনি আসামি, সুতরাং এই ক্ষেত্রে আপিল হবে কিনা, পরবর্তীতে অ্যাপিলের ডিভিশনে যাওয়া হবে কিনা। দেখুন যদি রাষ্ট্রপক্ষের যেই চাহিদা অনুযায়ী বা তাদের যে চাওয়া যে সর্বোচ্চ শাস্তি, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড, যদি আদালত সেটি দেন তাহলে তারা এর বিরুদ্ধে স্বাভাবিকভাবে আর আপিল করবেন না। কিন্তু যদি এই সাজা এমন হয় যে রাষ্ট্রপক্ষেরই এই সাজা তাদের পছন্দ অনুযায়ী হয়নি বা তাদের যে চাওয়া সে অনুযায়ী হয়নি, সেগুলো সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষই কিন্তু আবার এর বিরুদ্ধে আপিল করতে পারেন, সেই সুযোগ এই আইনে রয়েছে। সুতরাং আগামীকালকে আদালতের এই রায়ের পরে বাকি বিস্তারিত আমরা জানতে পারবো বা কোন দিকে যাচ্ছে, রায় কি ঘোষণা হচ্ছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ভাগ্যে কি রয়েছে, সেই বিষয়টি আগামীকালকে ফয়সালা হবে। নিশ্চয়ই আগামীকালকের রায় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।